আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইর স্কুলে। তবে গত ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির 4-1 মানে হচ্ছে 4.1 অনুশীলনী অর্ধেক অঙ্ক করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো আশা করি সেগুলো আপনারা বাসায় দেখেছেন এবং একটু প্র্যাকটিস করেছেন। আমি কিছু হোমওয়ার্কও দিয়ে রেখেছিলাম। আচ্ছা, তো আজকের ভিডিওটা হচ্ছে এই যে 4-1 মানে 4.1 অনুশীলনী বাকি যে অর্ধেক অঙ্কগুলো আছে সেগুলো আমরা সলভ করব, ঠিক আছে? তাহলে চলুন ক্লাসটা শুরু করা যাক। তো এইখানে আমি 5 নম্বর কোশ্চেনটা তুলে রেখেছি। এখানে 5-এর ক, এখানে একটা কোশ্চেন বলছে যে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। এখন সহগ তো আমরা নির্ণয় করব প্রত্যেক পদের, আগে আমাদের বুঝতে হবে সহগ জিনিসটা কি। তো আমি আমার বেসিক ক্লাসে চলক, ধ্রুবক এবং সহগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আচ্ছা, তো আবারও আলোচনা করছি সহগ জিনিসটা কি। সহগটা হচ্ছে যে চলকের সাথে যেটা গুণন অবস্থায় থাকে সেটাকে কি বলা হয়? সহগ বলা হয়, ঠিক আছে? চলক কারা? আমরা জানি যে অক্ষরগুলোকে কি বলা হয়? চলক বলা হয়। তাহলে সেই অক্ষরগুলোর সাথে যদি আমাদের কোনো কিছু গুণন অবস্থায় থাকে তাহলে সেটাকে কি বলা হয়? সহগ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা সহগ তো মোটামুটি বুঝলাম, এখন আমরা নির্ণয় করি, তাহলে আমাদের সহগটা আরো এক ধাপ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? প্রশ্ন বলেছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। আমি তো এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে পদ সংখ্যা নির্ণয় করতে হয়, ঠিক আছে? তো 5-এর 1 নম্বরে বলেছে 6b, এইটাতে পদের সহগ নির্ণয় করো। এখানে 6b কয়টা পদ আছে? একটা পদ আছে, কারণ বলেছিলাম গুণন থাকলে বা ভাগ থাকলে 100টা থাকলেও একটা পদ বোঝায়। এখানে একটা পদ আছে। আমরা জানি যে চলকের সাথে যেটা গুণন অবস্থায় থাকে সেটাকে কি বলা হয়? সহগ বলা হয়। এখানে চলককে আমরা জানি বি, এখানে চলকটা কে? চলক হচ্ছে বি। চলকের সাথে যেটা গুণন অবস্থায় থাকে সেটাই তো আমার সহগ। এখানে বির সাথে 6 কি গুণন অবস্থায় আছে, সুতরাং এখানে সহগ কত হবে? এখানে সহগ 6, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে কি বলছে? এক্স ওয়াই বলেছে যে এক্স ওয়াই এর সহগ নির্ণয় করো। তা আমরা তো জানি এক্স ওয়াই বলতে কি? এক্স গুণন ওয়াই, এখানেও একটা পদ বোঝাচ্ছে। তা আমরা জানি এক্সটাও হচ্ছে কি চলক, ওয়াইটাও হচ্ছে চলক। এদের সাথে কি আসলে কোনো কিছু গুণন অবস্থায় আছে? কোনো কিছু যদি গুণন অবস্থায় না থাকে তাহলে আমরা জানি যে ওয়ান গুণন অবস্থায় থাকে, কারণ আমরা জানি যে যে কোনো জিনিসের সাথে ওয়ান গুণন করলে ওই জিনিসটাই হয়, ঠিক আছে? এখানে ওয়ান গুণন অবস্থায় আছে, তার মানে কি এক্স ওয়াই এর সহগ কত হবে? 1 হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, 3 নম্বরে কি বলেছে? 3 নম্বরে বলেছে 7ab, এখানে কয়টা পদ আছে? 7 গুণন a গুণন b, এখানেও কি গুণন, সকলে গুণন অবস্থায় আছে, তার মানে কি একটা পদ আছে। আচ্ছা, এইখানে আমাদের সহগটা কি হবে? এখানে দেখলাম a হচ্ছে আমার একটা চলক, b হচ্ছে একটা চলক, ঠিক আছে? তাহলে ab এর সামনে কি আছে? 7, এটা গুণন অবস্থায় আছে, তার মানে কি ab এর সহগ কত হবে? ab এর সহগ 7, কারণ দুইটা চলক থাক অথবা তিনটা চলক থাক অথবা 100টা চলক থাক, সেগুলো যদি গুণন অবস্থায় থাকে এবং তার সামনে যদি একটা সংখ্যা থাকে তাহলে সেটাকেই কি সবগুলো চলকের সহগ বলা হবে। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, 4 নাম্বার কি বলেছে? 2x + 5ab, এইখানে পদ সংখ্যা কয়টা আছে? এইখানে এইটা একটা পদ, এইটা একটা পদ। আমি বলেছিলাম যে প্লাস এবং মাইনাসের কারণে কি হয়? পদের সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যায়। তার মানে কি 2x এর পরে প্লাস আছে, তাহলে 2x একটা পদ, 5ab এটা একটা পদ, ঠিক আছে? আচ্ছা, প্রথমে যদি আমরা চিন্তা করি 2x, তার মানে কি 2 গুণন x, তার মানে এই চলকের সাথে 2টা কি অবস্থায় আছে? গুণন অবস্থায় আছে। তাহলে এখানে x এর সহগ কত হবে? x এর সহগ 2, ঠিক আছে? এবং এইখানে 5ab এইটা আরেকটা পদ, তাই না? তাহলে ab এর সহগ কত হবে? 5 হবে। কথা বোঝাতে পেরেছি? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এইভাবে সহগ নির্ণয় করে। যতগুলো পদ দেওয়া থাকবে, যদি 3টা পদ দেওয়া থাকে তাহলে আমরা 3টা পদ থেকে বের করব, 2টা দেওয়া থাকলে 2টা থেকে বের করব। আচ্ছা, 5 নাম্বার কি বলেছে? 2x + 8y, তো এখানেও দেখলাম যে প্লাস এবং মাইনাসের কারণে দুইটা পদ হয়ে গিয়েছে, এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে এখানে 2x, তার মানে কি 2 গুণন x, তার মানে x এর সহগ কত? x এর সহগ 2।
এবং 8y, তার মানে কি 8 গুণন y, তার মানে y এর সহগ কত হবে? y এর সহগ 8। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে আছে 14y মাইনাস 4z, এইটা আছে। একটু চিন্তা করুন যে এখানে আসলে কয়টা পদ আছে। 6 নম্বর অঙ্কটা, এখানে 14y মাইনাস 4z, এখানে আসলে কয়টা পদ আছে? এইটা একটা পদ, এটা একটা পদ, প্লাস মাইনাস থাকলে তো পদ সংখ্যা চেঞ্জ হয়। তাহলে এখানে 14 গুণন y, তার মানে কি y এর সহগ কত? 14। এখানে 4z, এইটা একটা পদ, তাই না? তার মানে কি 4 গুণন z। একটু ভালো করে খেয়াল করেন, যেটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট এখানে ভুল করে, যে এইখানে 14y, এর আগে প্লাস চিহ্ন ছিল, তার মানে y এর সহগ এখানে কত? y এর সহগ এখানে 14, তার মানে এখানে প্লাস আছে। বুঝতে পেরেছি? সামনে প্লাস দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু জেটের ক্ষেত্রে 4 আছে, ঠিক আছে, কিন্তু তার সামনে কি আছে? মাইনাস আছে। তাহলে সেই মাইনাসটাও কি করতে হবে? দিতে হবে। তাহলে এখানে জেটের সহগ কি হবে? জেটের সহগ -4। এখানে শুধু যদি কেউ 4 দিয়ে রাখে তাহলে কিন্তু তার অঙ্কটা ভুল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে 7 নাম্বার অঙ্কটা আমি এখানে হোমওয়ার্ক দিয়ে রাখলাম, আপনি একটু বাসায় প্র্যাকটিস করবেন। অ্যানসার কি হয় সেটা আমাকে জানাবেন, যদি পারেন সেটাও জানাবেন, যদি না পারেন তাহলে আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ সলভ করে দেব। ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রত্যেক পদের সহগ নির্ণয় করা শেষ হলো। এবার খ নাম্বার প্রশ্ন বলছে, এই 5-এর খ, এই যে খ নাম্বারে বলছে x এর আক্ষরিক সহগ নির্ণয় করো। এবার প্রথমটা হচ্ছে, মানে প্রথম কথা হচ্ছে যে সহগ কয় প্রকার? সহগ 2 প্রকার। একটা হচ্ছে সাংখ্যিক সহগ, যেটা আমরা একটু আগে নির্ণয় করলাম। ধরেন এখানে 2x, তাহলে এখানে x এর সাথে 2 গুণন অবস্থায় আছে, তাহলে এটা হচ্ছে সাংখ্যিক মানে সংখ্যা সহগ। আর আক্ষরিক সহগ দ্বারা বোঝায় কি? যে অক্ষরটাও যখন সহগে পরিণত হয়, ঠিক আছে, অক্ষরটাও যখন সহগে পরিণত হয় তখন তাকে আক্ষরিক সহগ বলা হয়। এখানে প্রথম কথা হচ্ছে 1 নম্বরে বলেছে ax এর, মানে এখানে x এর আক্ষরিক সহগ। যেহেতু x এর আক্ষরিক সহগের কথা বলেছে, তার মানে এই যে x, এটা চলক, আর বাদ বাকি অন্য যে অক্ষরগুলো সেগুলো কি? সহগে পরিণত হয়েছে। কথা কি বোঝাতে পেরেছি? এখানে x এর যেহেতু বের করতে বলেছে, তাহলে x টা হচ্ছে আমার চলক, বাদ বাকি যত অক্ষর থাকবে সেগুলো কি? সহগে পরিণত হবে। তাহলে এইখানে a গুণন x, তার মানে x এর আক্ষরিক সহগ, x এর আক্ষরিক সহগ কত? a। কথা বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার 2 নম্বরে বলেছে ax প্লাস 3, এইখানেও x এর আক্ষরিক সহগ চেয়েছে, তাই না? তাহলে এখানে দেখলাম a গুণন x, এইটা একটা পদ। আচ্ছা, এই পদে শুধুমাত্র 3 দেওয়া আছে, এখানে কি আসলে x আছে? আমাকে বলেছে x এর আক্ষরিক সহগ নির্ণয় করতে, যেহেতু এই পদে x নাই, তার মানে ওটা কি নির্ণয় করা যাবে না। আর এখানে চলকই নাই, তার সহগ কোত্থেকে আসবে? ঠিক আছে? তাহলে এখানে ax, তার মানে কি x এর আক্ষরিক সহগ a। বুঝতে পেরেছি? আচ্ছা, 3 নম্বরে কি বলে? 3 নম্বরে বলছে ax প্লাস bz। এইখান থেকে আমাদের x এর আক্ষরিক সহগ বের করতে বলেছে। তাহলে এইটা একটা পদ, এইটা একটা পদ। এখন দুইটা পদের মধ্যে কোন পদে x আছে? যদি আমাদের দুইটা পদে x থাকতো তাহলে দুইটা পদের x এর সহগ বের করতাম, কিন্তু যেহেতু আমাদের একটা পদে x আছে, তার মানে আমাদের যে পদে x আছে সেই পদের সহগ নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে a গুণন x, তার মানে x এর সহগ কত হবে? a হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে 3টা গেল। 4 নাম্বারটা কি বলেছে? 4 নাম্বারটা বলেছে pxy, এইখানে x এর আক্ষরিক সহগ বের করতে বলেছে। এটা হচ্ছে আপনাদের একটু হোমওয়ার্ক দেওয়া থাকবে, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। কত অ্যান্সার হয় আমাকে কমেন্টে জানাবেন, যদি নাও পারেন তাও কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি পরে কোনো ভিডিওতে কোনো সমস্যার সমাধান করে দেবো। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে 5 নাম্বার, যে প্রত্যেক পদের সহগ নির্ণয় করা এবং x এর আক্ষরিক সহগ নির্ণয় করা। ঠিক আছে? তো 5 নম্বর তো আমাদের শেষ, এবার আমাদের বাকি অঙ্কগুলো করার পালা। ঠিক আছে? তো আমি 5 নাম্বার করেছি, এখন আমাদের 6 নাম্বার করার পালা। তো 6 নাম্বার এখানে আমি রাশি লিখেছি যে একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। ঠিক আছে? তাহলে আমাদের দেওয়া আছে কি একটি কলমের দাম x টাকা, একটি বইয়ের দাম y টাকা। আচ্ছা,
এক নম্বরে বলেছে 3y, 3y দ্বারা কি বোঝাচ্ছে? হ্যাঁ, আমরা জানি যে একটি বইয়ের দাম 3y টাকা। আচ্ছা, যদি এরকম হয়, আমরা ধরলাম যে একটি খাতার দাম 10 টাকা, ঠিক আছে, এইটার সাথে যদি আমি 3 গুণন করি তাহলে আমরা কি বুঝতে পারি? যখন 3 গুণন করলে যখন 30 আসবে, তখন কিন্তু আমরা অনায়াসে বুঝতে পারবো যে 30 টাকা মানে হচ্ছে 3টি খাতার দাম, তাই না? এখানে বলছে যে একটি বইয়ের দাম y টাকা, এখানে 3y দ্বারা কি বোঝাচ্ছে? নিশ্চয়ই বোঝাচ্ছে এরকম যে 3টি বইয়ের দাম। বোঝাতে পেরেছি? তাহলে এখানে 3y দ্বারা কি বোঝাচ্ছে? 3টি বইয়ের দাম, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরে কি বলছে? 7x, 7x দ্বারা কি বোঝাচ্ছে? সেম এটার মতো, একটি কলমের দাম যদি x টাকা হয় তাহলে 7x দ্বারা কি বোঝাচ্ছে? তার মানে অবশ্যই কি 60টি কলমের দাম হবে। তাহলে 60টি কলমের দাম, 7x দ্বারা কি বোঝাচ্ছে? 60টি কলমের দাম, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার কি বলেছে? x প্লাস 9y, এটা দ্বারা কি বোঝাচ্ছে? তো আমরা এখানে দেখলাম যে একটি কলমের দাম x টাকা আছে নাকি, তার মানে হচ্ছে যে এখানে শুধু x দেওয়া আছে, তার মানে কি বোঝাচ্ছে? একটা কলমেরই দাম বোঝাচ্ছে। আচ্ছা, এখানে কি আছে? 9y, একটি বইয়ের দাম যদি y টাকা হয়, 9y দ্বারা কি বোঝাচ্ছে? 9টি বইয়ের দাম। তাহলে এই পুরো রাশিটুকু দ্বারা আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, এখানে এটা দেখে এরকম বুঝতে পারছি যে একটি কলমের দামের সাথে 9টি বইয়ের দাম যোগ করা হয়েছে। এখন আপনারা একটু চিন্তা করে দেখেন তো যে আসলে আমি যে কথাটুকু বললাম যে আসলে হ্যাঁ এটাই বোঝাচ্ছে, আপনারা বুঝতে পারেন কিনা। এখানে কি বোঝাচ্ছে? যে একটি কলমের দামের সাথে x, তার মানে কি একটি কলম, একটি কলমের দামের সাথে কি করা হচ্ছে? যেহেতু প্লাস চিহ্ন আছে তার মানে কি সাথে দিতে হবে, দামের সাথে 9টি বইয়ের দাম, 9টি বইয়ের দাম যোগ করা হয়েছে নাকি, যে একটি কলমের দামের সাথে 9টি বইয়ের দাম যোগ করা হয়েছে। আচ্ছা, 4 নম্বরে কি বলছে? যে 5x প্লাস 8y, এখানে 5x তার মানে অনায়াসে বলতে পারবো যে এটা 5টি কলমের দাম, এখানে 8y তার মানে কি 8টি বইয়ের দাম। তাহলে আমরা কি এইটা বলতে পারি না যে 5টি কলমের দামের সাথে 8টি বইয়ের দাম কি করা হয়েছে? যোগ করা হয়েছে। তাহলে 5টি কলমের দামের সাথে, যেহেতু এখানেও প্লাস চিহ্ন আছে তার মানে সাথে, 5টি কলমের দামের সাথে 8টি বইয়ের দাম কি করা হয়েছে? যোগ করা হয়েছে। বোঝাতে পেরেছি? আচ্ছা, কোনো কারণে যদি আমাদের এরকম থাকতো এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা কি করতাম? একটু চিন্তা করবেন, ঠিক আছে। সবকিছুই যে শুধু বইয়ের যে রাশিগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করবেন না, একটু আউট অফ সিলেবাস চিন্তা করবেন, একটু সিলেবাসের বাইরে গিয়ে চিন্তা করবেন, ঠিক আছে। তো যদি আমাদের এখানে মাইনাস দেওয়া থাকতো তাহলে আমরা কি লিখতে পারতাম? যে 5টি কলমের দাম থেকে 8টি বইয়ের দাম কি করা হয়েছে? যেহেতু যেহেতু মাইনাস বিয়োগ করা হয়েছে, প্লাস চিহ্ন তাহলে সাথে দিতে হয়, মাইনাস থাকলে থেকে দিতে হবে, এই তো। যদি গুণন থাকতো তাহলে কি লিখতাম? 5টি কলমের দামের সাথে 8টি বইয়ের দাম গুণন করা হয়েছে। এই একটু আউট অফ সিলেবাস চিন্তা করবেন, মাথাটাকে এখনই একটু ভাবনা চিন্তার মধ্যে ফেলে দিবেন, ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার পর্যন্ত অঙ্ক করলাম। তো 5 নাম্বার বলছে 6y প্লাস 3x, এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। এটা আপনারা বাসায় করবেন, ইনশাআল্লাহ আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন যে আসলে এটার অ্যানসারটা কি হয়। যদি না বুঝতে পারেন সেটাও আমাকে জানাবেন, ইনশাআল্লাহ পরের কোনো এক ভিডিওতে আমি এগুলো সমস্যার সমাধান করে দেবো, ঠিক আছে। তো যেগুলো বাড়ি কাজ দেয় সেগুলো একটু বাসায় করার চেষ্টা করবেন, মিলাবেন যে আসলে আদৌ আপনি সেটা বুঝতে পারছেন কিনা, ঠিক আছে। যে স্যারের তো একটা ভিডিও দেখলাম, দেখে আমি কি বুঝতে পারলাম, তাহলে একটা হোমওয়ার্ক করে দেখি, ঠিক আছে। তো আমাদের তো 6 নাম্বার করা শেষ, এবার আমাদের 7 নাম্বার করার পালা। তো আমাদের 6 নাম্বার করা শেষ, এখন আমি 7 নাম্বার রাশিটা লিখে রেখেছি। তো 7 নাম্বার এখানে বলছে 7-এর ক, একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে 3টা কোশ্চেন দেওয়া আছে, তাই 3টা কোশ্চেন এখন আমরা সলভ করব, ঠিক আছে। তো 1 নাম্বারের অ্যানসারটা লিখবো যে 7-এর ক 1 নাম্বার, 5টি খাতা
ও 6টি পেন্সিলের মোট দাম কত? তো আমি তো বলেছি যে একটা অঙ্ক থাকলে আমরা ছোট ছোট করে আগে চিন্তা করে নেব। একটি খাতার দাম x টাকা, তাহলে এখানে কি বলেছে 5টি খাতা, তার মানে কি 5x হবে, কারণ একটি খাতার দাম যদি x টাকা হয় 5টি খাতার দাম অবশ্যই কি 5x টাকাই হবে। ওকে। ও 6টি পেন্সিল, একটি পেন্সিলের দাম y টাকা, 6টি পেন্সিল তার মানে কি 6টি পেন্সিল দ্বারা কি বোঝায় 6y বোঝায়। এবার বলেছে যে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত। মোট দাম যখন বলবে তখন কি, যে আমি হয়তো একটা খাতা কিনেছি, একটা কলম কিনেছি, একটা হয়তো স্কেল কিনেছি, আমাকে বললো যে মোট দাম কত, তার মানে কি তিনটা যে পণ্য আমি কিনলাম, তিনটা পণ্যের দামটা আমি কি এক জায়গায় যোগ করে দেব। ঠিক তেমনি এখানে 5টি খাতা 5x, 6টি পেন্সিল 6y, এদের মোট দাম তার মানে কি এইটার টাকা আর এইটার টাকার সাথে কি যোগ করে দিলে আমাদের মোট দাম হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার কি বলে 8টি পেন্সিল, তার মানে কি একটি পেন্সিলের দাম y টাকা, 8টি পেন্সিল মানে কি 8y হবে। ও 3টি রাবারের মোট দাম, একটি রাবারের দাম যদি z টাকা হয় 3টি রাবারের দাম কত 3z হবে। মোট দাম তার মানে কি দুইটার দাম যোগ করা নাকি। আচ্ছা, 3 নাম্বার কি বলেছে 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম, তার মানে 10টি খাতা, একটি খাতার দাম x টাকা, 10টি খাতার দাম কি হবে 10x হবে। 5টি পেন্সিল, একটি পেন্সিলের দাম y টাকা, তাহলে 5টি পেন্সিল কত 5y হবে। এবং 2টি রাবার, একটি রাবারের দাম z টাকা, 2টি রাবারের দাম কি হবে 2z হবে না। তাহলে দেখেন এখানে বলছে মোট দাম, তার মানে আমি 10টি খাতা কিনেছি, 5টি পেন্সিল কিনেছি এবং 2টি রাবার কিনেছি, মোট দাম কি এই তিনটার দাম কি হবে যোগ করে দিলেই আমাদের কি হয়ে যাবে মোট দাম হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ক নাম্বার তো করা শেষ, এবার আমরা খ নাম্বারে দেখবো। খ নাম্বারে কি বলেছে এক হালি কলার দাম x টাকা হলে 5 হালি কলার দাম কত। এক নাম্বার অ্যান্সারটা দেই, এক হালি কলার দাম যদি x টাকা হয় তাহলে 5 হালি কলার দাম কত, আমরা অবশ্যই জানি যে 5x টাকা নাকি। আচ্ছা, এবার 2 নাম্বারে কি বলেছে 12টি কলার দাম কত। তা আমাদের এখানে কলার এক হালি কলার দাম x টাকা, এখানে 12টি কলার কথা বলেছে তাই না। তাহলে আমাদেরকে এই যে 12টি কলা এটাকে আগে হালিতে রূপান্তর করতে হবে, যে 12টি কলার সমান কত হালি, যেহেতু এখানে হালির দাম দেওয়া, এক হালি কলার দাম দেওয়া, এখানে বলে নাই যে একটি কলার দাম। ঠিক আছে, এখানে এক হালি কলার দামের কথা বলেছে, তাহলে হালির দাম, এখানে 12টি কলার কথা বলেছে, তাহলে এই 12টি কলার সমান আমার কত হালি হয় এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তা আমরা জানি 4টি কলা ইকুয়াল কি 1 হালি হবে। ঠিক আছে, তাহলে একটি কলা ইকুয়াল কি হবে 1/4 হালি হবে। সুতরাং 12টি কলা সমান সমান কি 12/4, তার মানে কি 3 হালি। তাহলে আমরা কিন্তু বের করে ফেললাম যে 12টি কলা সমান সমান কত 3 হালি, তাই না। এখন বলেছে 1 হালি কলার দাম x টাকা, তাহলে এই যে 12টি কলা সমান সমান আমরা 3x মানে 3 হালি বের করে ফেললাম, তাহলে 3 হালি কলার দাম কত হবে, 2 নম্বরের অ্যানসারটা কি হবে 3x হবে। ঠিক আছে, যে 1 হালি কলার দাম x, 12টি কলা সমান আমাদের কি 3 হালি, তাহলে 3 হালি কলার দাম 3x টাকা। বুঝতে পেরেছি কথা। তো আমাদের 7 নাম্বারটাও শেষ, এখন আমাদের 8 নাম্বার করার পালা। ঠিক আছে, তো 7 নাম্বার আমাদের করা শেষ। এখন আমি 8 নাম্বার প্রশ্নটা তুলে রেখেছি যে বলেছে সঠিক উত্তরটি খাতায় লেখো। এখানে 1 নম্বরে বলেছে x এর দ্বিগুণ থেকে, আমরা সঠিক উত্তর কি হয় আমরা সেটা এটা এমসিকিউ টাইপে আমরা দাগাবো। ঠিক আছে, যে সঠিক উত্তরটা আসলে কি হয়। প্রশ্নটা বলেছে এরকম x এর দ্বিগুণ থেকে, x এর দ্বিগুণ তার মানে কি আমি ছোট ছোট অংশে আমি ভাগ করে নেব, তাহলে আমাদের জন্য অঙ্কটা করা সুবিধা হবে। একটা রাশি দেওয়া থাকলেই যে আমাকে টেনশনে ফেলে দিবে বা ভয় পেতে হবে না, ছোট ছোট অংশে আমি ভাগ করে নেব, চিন্তা ভাবনা করব, তাহলে দেখবো কি যে আমাদের অঙ্কটা অনেক সোজা হয়ে গিয়েছে। x এর দ্বিগুণ থেকে, তার মানে x এর দ্বিগুণ তার মানে কি 2x হবে। থেকে আমরা জানি থেকে থাকলে কি দিতে হয় মাইনাস দিতে হয়,
5 বিয়োগ করলে আমি x এর দ্বিগুণ থেকে 5টা আমি বিয়োগ করলাম, বিয়োগ করলে নিচের কোনটি হবে? এখন অ্যান্সার মিলিয়ে দেখি কোনটি হয়। যে ক নম্বরে বলেছে 2x + 5, এটা কি মিললো? মিললো। খ নম্বরে বলেছে 2x - 5, তা আমাদের এক নম্বর অ্যান্সারটাও কি 2x - 5 এসেছে। ওকে, এবার দেখি 2 নাম্বার কি বলে। বলেছে a এর 3 গুণের সাথে a এর 3 গুণ, তার মানে কি 3a, সাথে তার মানে যোগ দিতে হবে। x এর y গুণ, তার মানে কি x এর y গুণ দ্বারা কি বোঝায়? y গুণন x, ঠিক আছে। তো বলেছে a এর 3 গুণের সাথে, তার মানে 3a, সাথে বলতে যোগ x এর y গুণ, তাহলে y গুণন x, যোগ করলে নিচের কোনটি হবে? তা আমি যদি এটা লিখি 3a প্লাস এখানে y গুণন x, তার মানে কি xy হয়। আচ্ছা, তাহলে অ্যানসারটা কোনটা হবে? ক নম্বরে আছে 3a প্লাস xy, তাহলে আমাদের 2 নম্বর অ্যানসারটাও কি 3a প্লাস xy, ঠিক আছে। আচ্ছা, এই 8 নম্বরের 3 নম্বর কোশ্চেনটাও ছিল, 3 নম্বর কোশ্চেনটা আমি লিখিনি। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ দেওয়া থাকবে, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। কমেন্টে জানাবেন যে আসলে 3 নম্বরের 8-এর 3 নম্বরের অ্যানসারটা কি হয়, ঠিক আছে। যদি বুঝতে না পারেন সেটাও কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ কোনো এক ভিডিওতে আমি এগুলো সলভ করে দেবো, ঠিক আছে। তো অঙ্ক দেখে আসলে ভয় পাওয়া যাবে না। তো আপনারা ক্লাস 6 এর পরে এখন থেকে আপনাদের কি করতে হবে? ব্রেনটাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, চিন্তা ভাবনার মধ্যে ফেলে দিতে হবে, আউট অফ সিলেবাস দিয়ে চিন্তা করতে হবে যে আমার এটা এরকম আছে, যদি এটা এরকম থাকতো তাহলে কি হতো। এইরকম আউট অফ সিলেবাস আপনাদেরকে কি করতে হবে? চিন্তা করতে হবে। আপনারা তো চিন্তা ভাবনাই করেন না, ঠিক আছে। আর একটা জিনিস, একটা ভিডিও দেখলেন, কিছু জিনিস শিখলেন, আমি বারবার বলি প্র্যাকটিস অবশ্যই করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।